হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। am I audible? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ভেরি গুড মর্নিং। আচ্ছা, তো আমরা তো আগের দিন আর্থিং অবধি করেছিলাম। আজকে আমরা আরো কিছু ডিটেলসে যাব। আর্থিং এর পরবর্তী জিনিসগুলো যেগুলো মানে কত রকমের আর্থিং হয়, কিছু সিম্বলস, ইলেকট্রিক্যাল সিম্বলস, সেগুলো আমরা দেখব। তো যদি এটা আজকে আমাদের যে পিপিটিটা যদি শেষ হয়ে যায় যদি টাইমের মধ্যে, তাহলে আমরা নতুন একটা টপিক শুরু করব। সেটা হচ্ছে ডোমেস্টিক ওয়্যারিং। সেটা দেখা যাক আমরা কতটা এটা করে উঠতে পারি, তারপর সেটা আমরা শুরু করব। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। Yes. দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো তো হয়ে গেছিল, এগুলো আমরা স্কিপ করে যাই। আচ্ছা, এতটা আমরা করেছিলাম আগের দিন যে আর্থিং কে কিভাবে আমরা মানে কেন তার ইউটিলিটি অফ আর্থিং আর নেসেসিটি অফ আর্থিং, প্রয়োজনীয়তা কি আর্থিং এর, আর্থিং না করলে কি হতে পারে, এগুলো আমরা করেছিলাম। এবারে আমরা জানবো যে ডিফারেন্ট টাইপস অফ আর্থিং। বেসিক্যালি দু রকমের আর্থিং হয়। দেখো, এখন দু রকমের আর্থিং হয় মানে কি দুটো টাইপের হয় কি তা নয়, দু রকম ভাবে আর্থিং কে ভাবা যেতে পারে, দু রকম ভাবে ভাবা যেতে পারে। হ্যাঁ বলো। প্লেট আর্থিং ও পাইপ আর্থিং। সেটা ঠিক আছে, প্লেট আর্থিং পাইপ আর্থিং টাইপস, আমি তা বলছি না, সেটা তো আসবো আমি। তার আগে আমি বলছি যে দু রকম ভাবে আর্থিং কে ভাবা যেতে পারে। কিভাবে ভাবা যেতে পারে? এই প্লেট আর্থিং এবং পাইপ আর্থিং যে দুটো তুমি নাম বললে, এই দুটো এই আর্থিং এ যে দু রকম ভাবে আমরা ভাববো, তার একরকম না দু রকম ভাবনার মধ্যে এটা আসতে পারে। সে ভাবনাগুলো কি কি? সিস্টেম আর্থিং এন্ড ইকুইপমেন্ট আর্থিং। এটা আগে একটু বলে দিই, তারপরে আমরা প্লেট আর্থিং পাইপ আর্থিং এ যাব। সিস্টেম আর্থিং মানে কি? সিস্টেম মানে ধরো একটা মেশিন আছে, একটা মোটর থাকতে পারে বা একটা ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস আছে। ধরে নাও তোমার সিপিইউটাকেই ধরে নাও। এই সিপিইউটাকে যখন তুমি প্লাগ পয়েন্টের সঙ্গে কানেক্ট করছো, তখন একটা 3 পিন প্লাগ বা 5 পিন প্লাগ আছে। আমরা 3 পিন প্লাগ 5 পিন প্লাগ সব বলবো এরপরে পরে, যে কেন ওর ওপরটা আর্থিং হয়, কেন ডান দিকটা কি বা দিকটা কি বা তার কারণগুলো কি, সব বলবো আস্তে আস্তে। তো একটা 3 পিন প্লাগে তুমি ধরো তোমার বাড়ির সিপিইউটাকে কানেক্ট করেছো, তো 3 পিন প্লাগের ওপরের পিনটা আর্থিং হয়। দিস আর্থিং ইজ কল্ড সিস্টেম আর্থিং। মানে তোমার সিস্টেম যেটা মানে সিপিইউ বা তোমার একটা ইলেকট্রিক আয়রন আছে, যা হোক যদি একটা থাকে, একটা হ্যান্ডি ইনস্ট্রুমেন্ট যেটা গ্রাউন্ডের সঙ্গে টাচ করানো নেই, তার আর্থিংটা যখন তুমি সকেটের সঙ্গে প্লাগকে কানেক্ট করলে এবং এই সকেটের যে 3 পিনটা আছে, এই সরি প্লাগের যে 3 পিনটা আছে, সেটা সকেটের আপার যে হোলটা আছে, প্লাগের আমার 3 পিনের আপার পিনটা সেই আপার হোলের মধ্যে ইনসার্ট করলে, তাহলে এটাকে আমরা বলছি কি সিস্টেম আর্থিং। মানে কি আমার সিস্টেমটা, আমার যেটা ডিভাইসটা সেটা আমার আর্থ এর সঙ্গে কানেক্ট হয়ে গেল। যদি এর মধ্যে কোনো রকম ফল্ট হয়, তাহলে কি হবে? এই লিকেজ কারেন্টটা আর্থিং থ্রু আমার গ্রাউন্ডে চলে যাবে। এবারে ধরো তুমি চাইছো যে একটা আর্থিং না, ডবল আর্থিং করতে। মানে ডবল আর্থিং ইন দ্য সেন্স কি, আমি দুটো আর্থিং করার আমার প্রয়োজনীয়তাটা কোথায়? যদি একটা আর্থিং আমার ফেল করে, মেন আর্থিং দ্যাট ইজ আ সিস্টেম আর্থিং, তাহলে আমরা কি করব? আর একটা আর্থিং করবো। জেনারেলি এটা আমাদের বাড়ির যে ডিভাইস গুলো আমরা ইউজ করি সেখানে হয় না বা প্রভিশনও থাকে না, কিন্তু যেখানে আমার হাই ভোল্টেজ হাই কারেন্ট অপারেশন, সেখানে কিন্তু ডবল আর্থিং করা হয়, যেটাকে বলা হয় ইকুইপমেন্ট আর্থিং। দ্য সেকেন্ড আর্থিং ইজ কল্ড ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে কি? যে বস্তুটা বা যে ইলেকট্রিক্যাল ডিভাইসটা, যে ইলেকট্রিক্যাল মেশিনটা, আমি কথায় কথায় একটা কথা বারবার বলছি, ইলেকট্রিক্যাল মেশিনটা। এখন তোমরা বলতে পারো যে সবই তো মেশিন, যে একটা বাড়িতে ইলেকট্রিসিটি দিয়ে যেটাই চালাচ্ছি সেটাই তো মেশিন। না, মেশিন মানে তার স্পেসিফিক্যালি কয়েকটা কি বলবো ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যেগুলো কি আমি আগে একটু বলে নি। মেশিনটা বেসিক্যালি কি? মেশিন মানে হচ্ছে প্রথম কথা, তার মধ্যে এনার্জি কনভার্সেশন হবে, ঠিক আছে? মানে ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল, মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল, এরকম কোন একটা কনভার্সেশন হবে এনার্জি। আর কি?
देयर मस्ट बी अ रोटेटिंग पार्ट। एक मशीन में उसमें एक रोटेटिंग पार्ट रहेगा, वो कभी स्टैटिक नहीं होगा। अगर स्टैटिक होगा तो हम उसको मशीन नहीं कहेंगे, उसे हम डिवाइस कहेंगे। अगर वो डायनामिक होगा, if it is dynamic then you can call it's a machine, and there must be an energy conversation is occurred, একটা এনার্জি কনভারসেশন অবশ্যই সেখানে হবে। আর নাম্বার 3 কি, there must be some mechanical losses, মানে ফ্রিকশনাল লসেস। ধরো একটা মেশিন ঘুরছে, মেশিনের যেটা চাকাটা, বা চাকা বলছে না, ধরো একটা যেটা যেটা ঘুরছে রোটেটিং, আমরা অ্যাকচুয়ালি চাকা টাকা তো বলবো না, আমি তোমাদের যেহেতু একদম বেসিক জিনিস বলছি, এটা আর্মেচার ধরে নাও। আর্মেচার মানে যেটা ঘোরে মেশিনের। তো এই আর্মেচারটা যখন ঘুরছে একটা মোটরের বা জেনারেটরের, তখন ওই আর্মেচারটা ডিসি জেনারেটর বা ডিসি মোটর, এসি জেনারেটর বা এসি মোটরের ব্যাপারটা একটু অন্যরকম। তো যেটা ঘুরছে ধরে নাও, আমি এক কথায় বলছি রোটার, রোটেটিং যেটা, রোটেটিং পার্টটা যখন ঘুরবে তখন সে কি করবে, এয়ার এর সঙ্গে একটা তোর ফ্রিকশন হবে, ঘর্ষণ হবে। एक फ्रिक्शन होगा एयर के साथ, तो इसलिए क्या होगा, एक हीट प्रोड्यूस्ड होगा, क्योंकि वो एयर के साथ उसका फ्रिक्शन हो रहा है, इसलिए एक हीट प्रोड्यूस्ड होगा, जिसको हम कहते हैं विंड एज लॉस। विंड एज, विंड मतलब एयर, एज मतलब उसका उसका जो बाहर का हिस्सा, उसे एज कहता है। एज माने कि बाहरेर जे धारटा, ठीक है, उसको एज कहते हैं। सो इफ द फ्रिक्शनल लॉस बिटवीन विंड and the age of the machine is occurred, then you can say that loss is windage loss। তার মানে মেশিন মানে এটাই। তো বেসিক্যালি আমরা ইলেকট্রিক্যাল মেশিন যেগুলো ইউজ করি সেখানে আমরা ডবল আর্থিং গুলো করি। ডবল আর্থিংটা কি, সেকেন্ড আর্থিংটা কি, ইকুইপমেন্ট আর্থিং। হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইকুইপমেন্ট আর্থিং? ইফ দেয়ার ইজ আ ফেলিওর ইন দ্য সিস্টেম আর্থিং, যদি সিস্টেম আর্থিংটা কোনো রকম ভাবে ফেল করে যায়। এবার ধরো একটা অপারেটর, অপারেটর একটা ইন্ডাকশন মোটরকে চালাচ্ছে। ইন্ডাকশন মোটর কি, কিভাবে চলে, সেসব এখন আলোচ্য বিষয় নয়, এগুলো ডিপ ইলেকট্রিক্যালের জিনিস, এগুলো আমি এখানে আলোচনা করবো না। তো ইন্ডাকশন মোটর চালাচ্ছে, বা ধরো একটা মোটর 415 ভোল্টে একটা অপারেট করছে। যদি সেখানে কোনোভাবে আর্থিং ফেলিওর হয়, আর ধরো মোটরের ওয়ান্ডিং যেগুলো আছে, মানে ওয়ান্ডিং মানে তার, সেই তারগুলোর ইনসুলেশন ড্যামেজ হয়ে গেছে, তারের যে ইনসুলেশন আছে কোনোভাবে ইনসুলেশনটা খারাপ হয়ে গেছে, তখন কি হবে, ওই মোটরটার ভেতরে যে ইনসুলেশনটা বা যে তারের ইনসুলেশন ড্যামেজ হয়েছে, ওটা কি হবে, বাইরের বডির সঙ্গে থেকে যাবে। যেই থেকে যাবে, যে অপারেটিং পার্সোনাল আছে, যে অপারেট করছে, সেই যেই হাত দেবে তাকে শক করবে, ঠিক আছে। এবার এটা হাই কারেন্ট শক, তাতে একটা বড় ড্যামেজ হতে পারে, মানে একটা বড় কিছু হতে পারে। তার জন্য আরেকটা আর্থিং করা হবে, যেটাকে হচ্ছে সেকেন্ড আর্থিং, যেটাকে বলছে ইকুইপমেন্ট আর্থিং। সেটা কিছুই না, খুব সিম্পল জিনিস। ইকুইপমেন্ট আর্থিং খুব সিম্পল জিনিস। যে কোনো মেশিনের যে বাইরের আউটার কভার আছে, যেটাকে আমরা বলি ইয়ক, YOKE, the outer part of any type of electrical machine is called yoke। So this yoke is connected with a earth wire, with an earth wire। একটা আর্থ ওয়্যার কি হবে, যেটা ইয়কের সঙ্গে কানেক্ট করা থাকবে, মানে একটা তার, সিম্পল একটা তার ইয়কের সঙ্গে কানেক্ট করা থাকবে বা ইয়কের গায়ে জড়িয়ে দেওয়া থাকবে। যেখানে মেশিনের বাইরে যে কভারটা আছে তার উপর একটা জায়গায়, কোনো একটা জায়গায় স্ক্রু এর সঙ্গে বা উপরে একটা আংটা মতো থাকে, উপরে একটা মানে মেশিনটাকে মানে কানেক্ট লাগানোর জন্য ফাউন্ডেশনের উপর একটা আংটা টাইপের থাকে, সেইখানে বা কোনো একটা জায়গায় একটা তারকে জড়িয়ে সেটাকে মাটিতে ঢুকিয়ে দিতে হবে। দ্যাট ইজ দ্য ইকুইপমেন্ট আর্থিং। আর্থ ওয়্যারই ঢোকাতে হবে, যে তারটার রেজিস্ট্যান্স খুব কম। তাহলে কি হবে, যখন শর্ট সার্কিট, যখন ইনসুলেশন ফেলিয়ার হবে বা লিকেজ হবে, তখন যে হিউম্যান পার্সন, যে পার্সোনাল, যে ওটাকে যে পার্সনটাকে অপারেট করছে, তার সে হাত দিলেও তার বডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না, কারণ আর্থিং পাতটা সে পেয়ে যাবে, সেটা রেজিস্ট্যান্স কম, তার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো। যদি আমার সিস্টেম আর্থিংটা ব্রেকেজ হয়, এই জন্য ডবল আর্থিং করা হয়। এবার এটা তোমরা বলতে পারো বাড়িতে কেন সম্ভব না, ধরো দোতলা বাড়ির ওপর, তুমি দোতলা বাড়ির উপরে রয়েছো, বা তোমার বাড়ির তো মাটি তো তুমি পাচ্ছ না, তো এটা সম্ভব কি, একটা বাড়িতে তুমি ধরো ইলেকট্রিক আয়রন ইউজ করছো, ইলেকট্রিক আয়রন থেকে একটা তার বার করে বাড়ির নিচের মাটিতে ঢুকিয়ে দেওয়া কি সম্ভব? ইট ইজ নট পসিবল। ইট ইজ অনলি পসিবল ফর দ্য মেশিন হুইচ ইজ ফাউন্ডেড, যেটাকে একটা জায়গায় ফাউন্ডেশনে লাগানো রয়েছে। তো মেশিন ধরো ইনস্টলেশন মোটামুটি যেগুলো হয় সবই গ্রাউন্ড ফ্লোরেই হয়, বা যদি নাও হয় তাহলে গ্রাউন্ড ফ্লোর থেকে সেটাকে তার একটা জায়গায় তো স্ট্যাটিক, সেটা তো সরে যাচ্ছে না, মেশিনটা যখন আমি ইনস্টল করছি ওর গা থেকে একটা তার বার করে একদম মাটিতে ঢুকিয়ে দেওয়া হয়। তো জেনারেলি এটা করা হয় ইলেকট্রিক্যাল মেশিনের ক্ষেত্রে। তাই দু রকম আর্থিং দেখলাম, ইকুইপমেন্ট আর্থিং এন্ড সিস্টেম আর্থিং। এবারে তুমি যে একটু আগে একটা কথা বললে একজন, যে প্লেট আর্থিং, পাইপ আর্থিং, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি ইকুইপমেন্ট আর্থিং করি আর সিস্টেম আর্থিং করি, যাই আর্থিংই করি না কেন, আমার মেন অবজেক্টটা কি,
আর্থওয়্যারটাকে গ্রাউন্ডের মধ্যে ঢোকানো, তাই তো? এই গ্রাউন্ডের মধ্যে ঢোকানোর যে প্রসিডিওরটা, মানে মাটির মধ্যে ঢোকানোর যে প্রসিডিওরটা, এই প্রসিডিওর অনুযায়ী আমরা দুভাগে ভাগ করছি, প্লেট আর্থিং এন্ড পাইপ আর্থিং। ঠিক আছে, এবার আসছি আমি নেক্সট স্লাইডে। দেখো প্লেট আর্থিং, sorry, a copper plate or galvanized plate is buried in an earth pit below the ground level. The plate electrode connects the electrical conductor to the earth. মানে কি হচ্ছে, একটা কপারের প্লেট বা গ্যালভানাইজড আয়রন বা জিআই প্লেটকে কি করা হচ্ছে, একটা মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর্থ পিটের মধ্যে গ্রাউন্ড লেভেলের নিচে। The plate electrode connects the electrical conductor to the earth. এবারে প্লেট দেওয়ার কারণটা কি? দেখো প্লেটের কি হয়, এরিয়া অফ ক্রস সেকশনটা অনেকটা বেশি হয়। প্লেট মানে কি, এটা তারের থেকে তার এরিয়া অফ ক্রস সেকশনটা তো বেশি। এবারে এই প্লেট আর্থিংটা কি করা হচ্ছে, একটা প্লেটকে মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে ইলেকট্রিক্যাল যে কন্ডাক্টরটা মানে আর্থ ওয়্যারটাকে কানেক্ট করে দেওয়া হচ্ছে। এটা উদ্দেশ্যটা কি? দেখো জিনিসগুলো খুব সোজা ভাবে ভাববে, কোনো জিনিসই এগুলো কঠিন না, এগুলো ভাবতে হবে একটু নিজেদেরকে, তাহলেই বেরিয়ে যাবে। আমরা যদি একটা এরিয়া অফ ক্রস সেকশন বেশি রাখি একটা কন্ডাক্টিং মেটেরিয়ালের বা কন্ডাক্টিং প্লেটের, আমরা জানি কি আর ইকুয়ালস টু রো এল বাই এ, তাই তো? রো ইকুয়ালস টু বা রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রো এল বাই এ। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যখন আমি একদম শুরুর দিকটা পড়িয়েছিলাম। রো মানে রেজিস্টিভিটি, এল মানে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, এ মানে এরিয়া অফ ক্রস সেকশন। তাহলে রেজিস্ট্যান্সের সঙ্গে এরিয়া অফ ক্রস সেকশনের রিলেশনটা কি? এরিয়া অফ ক্রস সেকশন বাড়লে রেজিস্ট্যান্স কমবে, এরিয়া অফ ক্রস সেকশন কমলে রেজিস্ট্যান্স বাড়বে। প্লেটের এরিয়া অফ ক্রস সেকশন সিম্পল কন্ডাক্টরের থেকে কি হয়, অনেকটা বেশি হয়। তাহলে এরিয়া অফ ক্রস সেকশন যখনই বাড়বে তখন কি হবে, প্লেটের রেজিস্ট্যান্সটা অনেক কমবে। এবার প্লেটের রেজিস্ট্যান্সটা কমলে কি সুবিধা আমার, আমি তো সবসময় চাইছি আর্থ রেজিস্ট্যান্স লো হোক। যত বেশি রেজিস্ট্যান্স লো হবে আর্থের তত আমার সুবিধা কি, আমি ইজিলি লিকেজ কারেন্টটাকে গ্রাউন্ডে পাঠাতে পারবো উইদাউট এনি অ্যাক্সিডেন্ট অর এনি টাইপ অফ হ্যাম্পার। আমার সেফটি প্রিকশনটা মেজার করতে পারবো, মানে ইট ইজ কন্ট্রোল, সেফটিটা মানে আমার এই লিকেজ কারেন্টটাকে আমি কন্ট্রোল করতে পারবো অ্যাকচুয়ালি, মানে আমার কোনো হ্যাম্পার হবে না, হ্যাজার্ডস হবে না ইলেকট্রিক্যাল। তো তাহলে এটাই হচ্ছে প্লেট আর্থিং, যে প্লেটের কি হচ্ছে, আমার এরিয়া অফ ক্রস সেকশনটা বেশি হওয়ার জন্য রেজিস্ট্যান্সটা কম হচ্ছে, যার জন্য গ্রাউন্ডের মধ্যে প্লেটটাকে কি করা হচ্ছে, পুঁতে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে কন্ডাক্টরটাকে কানেক্ট করা হচ্ছে। সো দ্যাট মিনস the plate is used to is to increase the area of cross section of the conducting material, and hence the resistance of, or you can say the earth resistance is increased. So क्यों ये प्लेट क्यों यूज किया गया? प्लेट का क्या होता है, एरिया ऑफ क्रॉस सेक्शन ज्यादा होता है, उसका थिकनेस ज्यादा होता है, इसलिए क्या होता है, उसका रेजिस्टेंस बहुत कम होगा, क्योंकि हमको पता है कि रेजिस्टेंस के साथ एरिया ऑफ क्रॉस सेक्शन ऑफ द कंडक्टर इनवर्सली प्रोपोर्शनल है। तो उसमें क्या होगा, अर्थ रेजिस्टेंस कम हो जाएगा, और अर्थ रेजिस्टेंस कम होने का फायदा क्या है, अगर अर्थ रेजिस्टेंस कम हुआ तो जो लीकेज करंट वो इजीली फ्लो करेगा, कहाँ पर, ग्राउंड पर, तो कोई दिक्कत नहीं होगा। ठीक है, तो मतलब लीकेज करंट के द्वारा कोई दिक्कत नहीं होगा। तो ये गया प्लेट अर्थिंग। The next one is the pipe earthing. A galvanized steel pipe inside the ground connected to the electrical conductor to the earth. Simple. এবারে তুমি বলতে পারো যে আমার পাইপ আর্থিং এর কি প্রয়োজনীয়তা। প্লেট আর্থিং তো আমরা বুঝলাম, পাইপ আর্থিংটা সেখানে করা হয় যেখানে আর্থিংটা প্রপার পাওয়া যায় না, মানে গ্রাউন্ডের আপার লেভেলে আর্থ রেজিস্ট্যান্সটা অনেক বেশি থাকে। মানে ধরো এমন কোন জায়গা যেটা একটু পাহাড়ি অঞ্চল বা হিলি এরিয়া, বা যেখানে একটু ড্রাই এরিয়া, আমার যত বেশি ওয়েট হবে, মানে যত आर्द्रता बेसी होगा, जितना मॉइस्चर ज्यादा होगा मिट्टी में, उतना ज्यादा क्या होगा, उतना ही ज्यादा उसका वो उतना ही ज्यादा कंडक्टिविटी होगा। और अगर उसमें सॉइल का सॉल्ट का भाग ज्यादा रहेगा, ठीक है, नमक का भाग ज्यादा रहेगा, तब भी उसका रेजिस्टेंस क्या होगा, कम होगा। यदि নুনের পরিমাণ বেশি থাকে, if it is salty, then the soil will be much more conductive। ঠিক আছে, যদি এটা একটু সল্টি হয়, তো এবার সেটা ধরো সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি, क्या सी शोर जहाँ होता है, उसका अगर बगल में क्या होता है, बगल में उसका जो मिट्टी होता है उसमें सॉल्ट ज्यादा रहता है, ठीक है, उसमें नमक ज्यादा रहता है। तो তাহলে কি হবে, মানে ওই সমস্ত এলাকায় কি হয়,
ওখানে আমার আর্থ রেজিস্ট্যান্সটা অনেক কম হয়। মোটামুটি ধরো যেগুলো সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি বা যেগুলো একটুখানি লোয়ার বা যেখানে মাটিটা একটুখানি আমার ভিজে, এবার যেগুলো শুকনো জায়গা বা হিলি এরিয়া সেখানে আমার কি হয়, হিলি এরিয়া ইন দ্য সেন্স পাহাড়ি অঞ্চল বা রুক্ষ মরু তোমার মালভূমি অঞ্চল, এই সমস্ত জায়গায় আর কি। সেখানে কি করা হয়, সেখানে এই পাইপ আর্থিংটা করা হয়। পাইপ আর্থিং এর কাজ কি, আমি তোমাদের এরপরেই একটা কথা বলবো, হয়তো অনেকের মনে আসছেও, এখানে কয়েকজন আছে বা দু একজন আছে যারা আগের দিন বলেছিল যারা কাজ করে, তাদের মনে একটা প্রশ্ন আসছে, আমি জানি, আমি এরপরই কথাটা বলবো সেটা। যে পাইপ আর্থিংটা সেখানেই করা হয় যে অনেকটা মাটির নিচে পাইপটাকে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে কি হয়, পাইপ মানে কি একটা লম্বা রডের মতো, যেটা অনেকটা নিচে অব্দি গিথে দিলে আমার, এবার দেখো একটা প্লেটকে অনেকটা মাটির নিচে গর্ত করে মানে খুঁড়ে ঢোকানোটা একটু ডিফিকাল্ট, কিন্তু পাইপটাকে ঢোকানোটা ইজি। তো পাইপটা ঢুকিয়ে দিলে কি হয়, আমার আর্থিংটা বা আর্থ রেজিস্ট্যান্সটাও পায়। অনেকটা নিচে গেলে কি হবে, নিচের দিকটা কি হয়, একটু হলেও মাটিটা ভিজে হয়, সেখানে আর্থ রেজিস্ট্যান্সটা অনেক কম হয়, প্রপার গ্রাউন্ড হয়। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে বা অনেকে দেখেওছো, আমি একদম এটা প্র্যাকটিক্যাল কথাই বলছি, যারা WBSETCL এর আন্ডারে থাকো, মানে আমাদের স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যেটাকে আগে বলা হতো, বা যারা ধরো এই ধরনের ডিস্ট্রিবিউশন লাইনে কাজ টাজ করো, দেখবে পোলের পাশেও কিন্তু রড আর্থিংই করা হয়। আমার সঙ্গে কি একমত আছো কি? এই যে পোলে লাইন গুলোকে কানেক্ট করা হয় তার পাশে দেখবে রড আর্থিং, তাই তো? হ্যাঁ স্যার। কেন করে বলো তো রড আর্থিং? এর কারণটা হচ্ছে কি, ওখানে যেহেতু তোমার 400 ভোল্ট মানে ফেজ ভোল্টেজ, তুমি সরি লাইন ভোল্টেজ, যেটা তোমরা এক্ষুনি বুঝবে না, এটুকু বলছি, দুটো ফেজের মধ্যে ভোল্টেজটা থাকে লাইন ভোল্টেজ যেটাকে বলে। দুটো ফেজ, তার মধ্যে ভোল্টেজ কে বলে লাইন ভোল্টেজ, একটা ফেজের আর নিউট্রালের মধ্যে ভোল্টেজটাকে বলে ফেজ ভোল্টেজ। লাইন ভোল্টেজটা অনেক বেশি হয় এবং কারেন্টটা অনেক বেশি হয়, কারণ কি, হাউস হোল্ডে যখন যাচ্ছে তখনই কারেন্টটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে, তার আগে কারেন্টটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে না। এর জন্য কি হয়, কোনো রিস্ক নেওয়া হয় না, যদি কোনো ফল্ট হয় একটা হিউজ কারেন্ট ফ্লো করবে লিকেজ হলে, যার জন্য কি করা হয়, এই পোলটা মানে এই মানে আর্থিংটা রড আর্থিং করা হয়, যাতে ও সবসময় রেজিস্ট্যান্সটা কম পায়। সবসময় যেহেতু ওর রেজিস্ট্যান্সটা যাতে থিকলি পপুলেটেড এরিয়াতে ধরো জিনিসটা করা হচ্ছে, যাতে কোনো সেফটিটা মেজার থাকে, রড আর্থিং ইজ মাচ মোর অ্যাডভান্টেজিয়াস দেন প্লেট আর্থিং। কিন্তু রড আর্থিং এ কি হয়, আমাকে অনেকটা খুঁড়তে হয়, জিনিসটা ঢোকাতে হয়। প্লেট আর্থিংটা খুব সিম্পল ব্যাপার, প্লেট আর্থিং এ থেকে রড আর্থিংটা অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস, কিন্তু রড আর্থিংটা এখানে করা হয় কারণ এখানে কারেন্টের লেভেলটা বেশি, কোনো মানে জেনারেলি কোনো রকম রিস্ক নেওয়া হয় না প্লেট আর্থিং করার। তো এই গেল আমার মেইনলি আর্থিং। এবারে আমি আরেকটা কথাও বলি, আমাদের ইন্ডিয়াতেই বিভিন্ন গ্রামের দিকে ইট ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। আমি তোমাদের একটা কথা বলি, আমি তো অ্যাকচুয়ালি কোনো সিলেবাস ওরিয়েন্টেড কিছু সেভাবে তোমাদের পড়াচ্ছি না, আমি বেসিক্স অফ ইলেকট্রিসিটি পড়াচ্ছি, এই জন্য তোমাদের মধ্যে যাতে সাবজেক্টের উপর ইন্টারেস্ট বাড়ে তার জন্যই আমি বেশ কিছু আলোচনা করছি। যেমন ধরো, মানে এটা তোমাদের বলছি প্র্যাকটিক্যালি, ইন্ডিয়ার খুব গ্রামাঞ্চলের দিকে অনেক জায়গায়, কোন কিরকম গ্রামাঞ্চল, যেখানে খুব শুখা যে সমস্ত জায়গাগুলো, যেগুলো ড্রাই সেক্টর, খুব ড্রাই যেগুলো, বা যেখানে খরা প্রবণ এলাকা, সেখানে এই ঘটনাও দেখা গেছে যে বাড়ির আর্থিং করা হয়েছে, যে টিউবওয়েল হয়, টিউবওয়েলের পাইপের সঙ্গে আর্থওয়্যার লাগানো আছে। টিউবওয়েলের পাইপের সঙ্গে আর্থওয়্যার লাগানোর মানে সুবিধাটা কি, দেখো, টিউবওয়েলের পাইপটা নিচের দিকে যদি আর্থওয়্যারটা লাগিয়ে দিই, তাহলে কি হবে, টিউবওয়েলের পাইপটা অনেকটা নিচে অব্দি ঢুকেছে এবং সেটা একটা মানে কি বলবো, জল তুলছে, মানে সেখানে মাটিটা হচ্ছে ভিজে, ঠিক আছে, তাহলে ইজিলি আমার আর্থ রেজিস্ট্যান্সটা অনেকটা কম হবে। কিন্তু ইট ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস, কারণ এটা হলে যেটা হয়, যদি কোনো রকম ভাবে লিকেজ হয় এবং সেই সময় যদি কেউ অপারেট করে, তখন তার একটা ডেঞ্জার থেকে যায়। কারণ ধরো, হ্যাঁ, এটা তোমরা বলতে পারো যে টিউবওয়েলে হাত দিলে তো আমার কিছু হবে না, কারণ আমার বডির মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো করবে না। আমার বডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কখনোই করবে না, কারণ হচ্ছে টিউবওয়েলের যে পাইপটা আছে সেই পাইপটার রেজিস্ট্যান্সটা অনেক কম পাবে সে, কারণটা হচ্ছে সেটা যেহেতু মানে আর্থওয়্যারটা লাগানো আছে বা আর্থ রেজিস্ট্যান্স যেহেতু কম। কিন্তু ধরো কোনো রকম ভাবে সেখানে আমার ড্রাই অঞ্চল, তো ধরো কোনো রকম ভাবে জলের আমার মানে মাটিটা শুকিয়ে গেল, বা ধরো আর্থ রেজিস্ট্যান্স কমে গেল, বা সেই সময় কেউ ধরো স্নান করছে বা গায়ে ধরো জল লেগে আছে, যদি এটা হয় আর কি, তখন তো তার বডির মধ্যে দিয়ে ফ্লো করবে, কারেন্ট তো জানবে না, কারেন্ট দেখবে তার যে পাতটা তার লো রেজিস্টিভ পাথ, সেখান দিয়ে কারেন্ট ফ্লো করবে। সো ইট ইস আ ব্যাড প্র্যাকটিস, ইট ক্যানট বি পারমিসেবল বাই আইই রুলস। আই রুলস বলে একটা রুলস আছে, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্টস বা ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস, এর বিভিন্ন ধারা আছে। এবং আমাদের ইলেকট্রিক্যাল যত রকম ইনস্টলেশন হয়, ইলেকট্রিক্যাল যত ডিজাইন হয়, উই হ্যাভ টু ফলো দ্য আই রুলস অ্যান্ড আইএস কোড, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড এবং সরি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোড, আর একটা হচ্ছে আমার
আই রুলস মানে মেনলি আমরা আই রুলস এর ওপর ভিত্তি করেই সমস্ত কিছু করি। সো আই রুলস এ কিন্তু এগুলো স্ট্রিক্টলি বলা আছে যেগুলো করা যাবে না। এবার করা হয়, অনেক কিছুই তো করা হয়, সেগুলোকে আর কে দেখতে যাচ্ছে আর কি। তো আমি বলছি যে এগুলো ব্যাড ম্যানার্স এবং ব্যাড প্র্যাকটিস। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ছো তোমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটা তো হয়ে আসছে, এটা তো দেখেছি রাস্তাঘাটে, এইগুলো কিন্তু মাথা থেকে বার করে দিতে হবে। কারণ তুমি যখন ভুলটা শিখে যাবে না, তুমি যখন ভুলটাকেই ঠিক মনে করবে তখন তুমি ঠিকটা শিখতে পারবে না। তুমি ঠিকটা শেখো, তারপরে বুঝতে পারবে যে হ্যাঁ, ওটা ভুল, ওটা কাজ চালানোর জন্য হচ্ছে, বাট দ্যাট ইজ রং। ঠিক আছে, যাই হোক, এটা হলো আমাদের প্লেট আর্থিং, সরি পাইপ আর্থিং। এবারে আসছি আমরা আর্থিং এর জায়গা থেকে আমরা চলে গেলাম ব্যাটারি। দেখো ব্যাটারি সম্পর্কে তোমাদের ধারণা মোটামুটি সবারই আছে। ব্যাটারি নিয়ে আমি খুব বেশি কিছু তাই বলবো না। ব্যাটারিতে কি থাকে, দুটো ইলেকট্রোড থাকে, একটা পজিটিভ ইলেকট্রোড একটা নেগেটিভ ইলেকট্রোড। পজিটিভ ইলেকট্রোড মানে কি, সেটাকে কি বলা হয়? পজিটিভটা কি, ক্যাথোড না অ্যানোড? বলো তো একটু আমাকে। অ্যানোড স্যার। হ্যাঁ, অ্যানোড। অ্যানোড তাই তো? ক্যাথোড। হ্যাঁ ক্যাথোড। কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড? Sir, cathode, পজিটিভটা negative পজিটিভ ক্যাথোড। cathode, স্যার পজিটিভটা ক্যাথোড, positive cathode and negative. আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এটাতে তোমাদের এত ডাউট কেন? এর অ্যান্সারটা আমি দেবো না তোমাদেরকে। ক্যাথোড অ্যানোড কোনটা তোমরাই দেখবে, তোমরাই বলবে। স্যার পজিটিভটা ক্যাথোড আর নেগেটিভটা অ্যানোড। পজিটিভটা ক্যাথোড, নেগেটিভটা ক্যাথোড। আমি বলবো না, তোমরা বলবে কোনটা ঠিক। আমি আজকে এইটুকু হিন্টসটা দিয়ে দেবো। কোথা থেকে আমরা ক্যাটায়ন পাই, কোথা থেকে অ্যানায়ন পাই? ক্যাটায়ন আর অ্যানায়ন, এই এর মানে শুনে নাও কোশ্চেনটা। ক্যাটায়ন অ্যানায়ন কোথা থেকে পাই তার উপর ডিপেন্ড করে আমরা ক্যাথোড অ্যানোডকে ভাগ করি। মানে ক্যাটায়ন কোন দিকে যায়, অ্যানায়ন কোন দিকে যায়, এগুলো তোমাদের জানা উচিত, কারণ এগুলো তোমরা মানে আই থিঙ্ক এগুলো তোমরা মাধ্যমিকে পড়েছো, এবং আশা করি সবাই এখানে মাধ্যমিক দিয়ে এসেছো। ইলেকট্রোলাইসিস, তড়িৎ বিশ্লেষণ বাংলায় যেটাকে বলে, তো সেখানে তোমরা পড়েছো। কেউ বলছো পজিটিভটা অ্যানোড, কেউ বলছো পজিটিভটা ক্যাথোড। তাহলে এখানে তোমরা আমায় বলো, যেটাই হোক না কেন, আমি বলবো না কোনটা ঠিক বা কোনটা ঠিক। আমরা এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে আজকে বলবো, পজিটিভ নেগেটিভ দিয়ে, ক্যাথোড অ্যানোড আমি বলবো না। কিন্তু আমি একটা হিন্ট তোমাদের দিলাম, কারণ দেখো সবটা আমি বলে দিলে তোমরা নিজেরা একটুখানি দেখো, এটা তোমরা জানো, সেই জন্যই আমি তোমাদের দেখতে বলছি। আর তোমরা দেখে আমাকে নেক্সট দিনকে বলবে, এবং কেন ক্যাটায়ন অ্যানায়ন ব্যাপারটা বলছি আমরা সেটাও বলবে। ক্যাট আর আচ্ছা, ক্যাট মানে কি, বিড়াল। আর অ্যান্ট মানে কি, এএনটি, অ্যান্ট মানে পিঁপড়ে। ভেরি গুড। তাহলে এই ক্যাট আর অ্যান্ট, এর থেকে কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন হচ্ছে। আমি অনেকটা হিন্টস দিয়ে দিয়েছি, আর হিন্ট দেবো না। তোমরা এর থেকে জিনিসটা আমাকে বলবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আলোচনাটায় আসি, ব্যাটারি আলোচনায়। দেখো এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, দুটো ইলেকট্রোড আছে। তো তোমরা জানো যে তার মাঝখানে একটা কি হয়, একটা সলিউশন থাকে, অ্যাসিড মিশ্রিত জল বা কিছু থাকে, মানে যেটা হচ্ছে তোমার ডিস্টিল কিছু নয়, এটা তার মধ্যে কি হয়, একটা তড়িৎ বিশ্লেষণ হয়, এবং সেটাকেই বলছি আমরা একটা ব্যাটারি, যেখান থেকে আমরা কি পাই, যদি আমরা ধরো সাপোজ একটা পজিটিভ আয়ন পাই আর একটা নেগেটিভ আয়ন পাই, তাই তো? মানে বেসিক্যালি ইলেকট্রনটা পাই। ইলেকট্রনটা হচ্ছে মানে যেটা আমার ইলেকট্রিক চার্জেস যেটা ফ্লো হয়, আর এর মাঝে কি আছে দেখো, একটা পোরাস সেপারেটর আছে। পোরাস সেপারেটরের কাজ কি, এই যে পোরাস সেপারেটর, এটার কাজ হচ্ছে, এটা হচ্ছে একটা জালের মতো জিনিস। এই জালটার কাজটা কি, জালের মধ্যে দিয়ে কিন্তু এই দ্রবণটা সহজেই যাবে, কিন্তু কোন রকম ভাবে পজিটিভ ইলেকট্রোড আর নেগেটিভ ইলেকট্রোড এরা কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে শর্ট সার্কিট হবে না। যাতে এরা কোনোভাবে শর্ট সার্কিট না হয়, কানেক্টেড হয়ে যাওয়া। শর্ট সার্কিট মানে কি, যেখানে রেজিস্ট্যান্স টেন্ডস টু জিরো হয়ে যায়। শর্ট সার্কিট মানে কি, রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি শর্ট সার্কিট মানে কনভেনশনালি রেজিস্ট্যান্স জিরো, কিন্তু রেজিস্ট্যান্স কোনোদিন জিরো হতে পারে না। রেজিস্ট্যান্স জিরো হলে কি হবে, কারেন্ট ইনফিনিটি হয়ে যাবে। V equals to I into R, I equals to V by R. If R equals to 0, then I equals to V by 0, and V by 0 means infinity.
রেজিস্ট্যান্স ডিপেন্ডস আপন রো এল বাই এ। তো লেন্থ বা এরিয়া অফ ক্রস সেকশন বা রেজিস্টিভিটি কোনোটাই কখনো 0 হতে পারে না, তাই জন্য বা ইনফিনিটি হতে পারে না, তার জন্য রেজিস্ট্যান্সও কখনো 0 বা ইনফিনিটি হতে পারে না। এবার তার রেজিস্ট্যান্স যদি 0-র কাছাকাছি হয় বা নেগলিজেবল হয়, সেক্ষেত্রে আমরা বলবো কি এটা শর্ট সার্কিটেড। সেটা কখন পসিবল হবে? যখন দুটো ইলেকট্রোড একসাথে সঙ্গে ঠেকে যাবে। মানে ধরো একটি সিম্পল ভাবে ভাবো, এসব ইলেকট্রোড বাদ দাও, তুমি একটা ব্যাটারি নাও, সবসময় তুলনা করে করে পড়বে, তাহলে দেখবে ইজি হবে জিনিসটা। একটা ব্যাটারি নিয়ে করবে না কেউ, আমি বলছি তোমাদেরকে, ব্যাটারির যে দুটো দুটো সাইড আছে, পজিটিভ আর নেগেটিভ, দুটো সাইডকে একটা তার দিয়ে জুড়ে দাও, দেখবে ব্যাটারিটা পুড়ে যাবে। ওটাই শর্ট সার্কিট। তাহলে দুটো যদি থেকে যায় একটার সঙ্গে একটা, তখন কি হবে? শর্ট সার্কিট হয়ে যাবে, মানে কোনো রেজিস্ট্যান্স নেই, মাঝখানে কোনো লোড নেই। যেটা শর্ট সার্কিট যাতে না হয়, তাই এই পোরাস সেপারেটরটাকে কানেক্ট করা থাকে, ঠিক আছে? তাই এটা হলো তো ব্যাটারি, এটা কিছু বলার নেই, তোমরা জানো কিভাবে কাজ করে। এ তো বলেও দিয়েছি এই যে এই ক্যাথোড আর অ্যানোড কিভাবে কাজ করছে, তোমরা এটা জানো। এই নিয়ে আমি আর সময় নষ্ট করব না, বা এটা এখানে আলোচনার খুব একটা জায়গা নয় আর কি। শুধু তোমাদের যে হিন্টসটা দিয়েছি সেটা দিয়ে তোমরা আমাকে নেক্সট দিনকে বলবে পজিটিভটা কোনটা, নেগেটিভটা কোনটা, আর ক্যাটায়ন অ্যানায়ন বলতে তোমরা কি বোঝো। এটা যদি তোমরা বলতে পারো, তার মানেই ব্যাটারিটা তোমরা জানো, আর কিছু নেই এর মধ্যে। আচ্ছা, তবে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদিও ইনফরমেশনটা কতটা ঠিক সেটা নিয়ে আমার খুব ডাউট আছে। এই যে সলিউশনটা, এই সলিউশনটা আমরা বলি যে অ্যাসিড মিশ্রিত, বা একটা মানে কি বলবো, একদম ডিস্টিল ওয়াটার নেওয়া হয় না, একটা অ্যাসিডিক সলিউশন নেওয়া হয়। এই অ্যাসিডিক সলিউশনটা নেওয়ার কারণটা কি? মানে এটা কিন্তু আমরা জেনে আসছি যে অ্যাসিডিক সলিউশন ছাড়া অ্যাকচুয়ালি কখনোই ইলেকট্রোলাইসিস হতে পারে না, এটা আমরা জেনে এসছি। কিন্তু এটার পেছনে যুক্তিটা কি, এটাও আমাকে একটু বলবে তোমরা। এটা যদিও তোমরা সরাসরি পাবে না, একটুখানি নেট ঘাটবে তোমরা, যে কেন আমরা অ্যাসিডিক সলিউশনে নিলাম, কেন সলিউশনে অন্য কিছু মেশালাম না, অ্যাসিডই কেন মেশালাম। ঠিক আছে, তো পেলে ভালো, তোমরা বইতেও পাবে এটা, কিন্তু চেষ্টা করো একটুখানি দেখার, এটা একটু নিজেরা পড়বে, এটা আমি বলবো না এটা। আচ্ছা, তো এবারে আসছি আমরা সিম্পল ডিসি ওয়েভ ফর্ম। এটা ডিসি ওয়েভ ফর্ম কেমন হয়, এটাও কিছু বোঝার মতো কিরকম কিছু নেই। ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট মানে যার ম্যাগনিটিউডটা কখনোই কি হবে, আমার চেঞ্জ হবে না। দেখো এটা কনস্ট্যান্ট একটা ভ্যালুতে যাচ্ছে, এটা হচ্ছে কারেন্টটা, এটা হচ্ছে টাইম, টাইম পিরিয়ড বা টাইমের রেসপেক্টে কারেন্টটা দেখো স্টেডি স্টেট সোজা ভাবে যাচ্ছে। তাহলে এটা কি আমরা বলছি ডিসি ওয়েভ ফর্ম বা ডিরেক্ট কারেন্ট, যেটা কখনো চেঞ্জ হবে না। তাহলে এটা একটা কি কোয়ান্টিটি? হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি ওই এসি মোটরটা কি বললেন? এসি মোটরটা কি? এসি মোটর আমি বলিনি তো, এসি মোটর আজকে আলোচনা করেছি কি আমি? তোমার কোশ্চেনটা বলো, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। কি কোশ্চেন তোমার? আমি বলেছি যে এসি মোটর, ডিসি মোটর যাই হোক না কেন, এরা ইলেকট্রিক্যাল মেশিন, কারণ এরা এনার্জি কনভার্সেশন করে, মেকানিক্যাল এনার্জি তৈরি করে, ইলেকট্রিক্যাল এনার্জি থাকে। এবার মোটরের ক্ষেত্রে কি হয়, একটা রোটার থাকে, রোটার মানে যেটা রোটেটিং ডিভাইস। তো রোটেটিং একটা মেশিন মানে তার রোটেটিং ডিভাইস থাকতেই হবে, এবং রোটেটিং ডিভাইস থাকা মানে তার কি হবে, একটা লস হবে, মানে উইন্ডেজ লস হবে। মানে এর যে এই মোটরটার যে ধরো যেটা ঘুরছে রোটারটা, তার সঙ্গে এয়ারের একটা ফ্রিকশন হবে, এবং যার জন্য একটা লস হবে বা একটা হিট প্রডিউসড হবে। এটাকে বলা হয় উইন্ডেজ লস। উইন্ড এজ, এজ মানে কি, তার ধারগুলো, সাইড গুলো রোটারের, আর উইন্ড মানে হচ্ছে হাওয়া, দুজনের মধ্যে ফ্রিকশনের জন্য একটা লস হবে, সে এসি মোটর হোক ডিসি মোটর হোক যাই হোক না কেন। ঠিক আছে, আমি এটাই বলেছি। আর এবার মোটর তো অনেক রকমের হয়, ইন্ডাকশন মোটর হয়, তোমার ডিসি মোটর হয়, ডিসি ডিফারেন্ট টাইপস অফ মোটর হয়, ডিসি সিরিজ মোটর, শান্ট মোটর, কম্পাউন্ড মোটর, লং শান্ট, শর্ট শান্ট, এদিকে ইন্ডাকশন মোটর, সিনক্রোনাস মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। মোটর অনেক রকমের হয়, এবং প্রত্যেকটা মোটরের আলাদা আলাদা অপারেটিং প্রিন্সিপাল আছে, আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, সবকিছু। তো আমি মোটর নিয়ে এখন আলোচনা করিনি, আমি মোটর নিয়ে শুধু এটাই বলেছি যে আমরা দুটো আর্থিং যখন করি, মানে সিস্টেম আর্থিং, ইকুইপমেন্ট আর্থিং, দুটো আর্থিং যখন করি, জেনারেলি ইলেকট্রিক্যাল মেশিনের ক্ষেত্রে দুটো আর্থিং করি, কারণ মেশিন গুলোকে ইনস্টল করা হয় একটা ফাউন্ডেশনের ওপর বা একটা ভিতের ওপর, যেটা গ্রাউন্ডের কাছাকাছি হয়, মাটির কাছাকাছি হয়। তাই জন্য কি হয়, ওই ক্ষেত্রে আমার ইকুইপমেন্ট আর্থিং মানে ওই মোটরের যে ধরো বাইরের কভারটা আছে, যেটাকে ইয়ক বলা হয়, ইয়ক, ওই ইয়কের সঙ্গে একটা তারকে জড়িয়ে দিয়ে ওই তারটাকে সোজা গ্রাউন্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়।
তাহলে কি হবে, যদি আমার মোটরের ইনসুলেশন ড্যামেজ হয়ে যায়, এটাকে বলে ইকুইপমেন্ট আর্থিং। একটা তো আমার প্লাগের সঙ্গে যেখানে কানেক্টেড সেটা তো থ্রি পেন প্লাগ, বা এবার ডিসি মোটরের ক্ষেত্রে তো আবার আমি সিস্টেম আর্থিং ওইভাবে করতে পারি না, তার কারণটা আলাদা, সেখানে অন্যরকম ভাবে করা হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি ইকুইপমেন্ট আর্থিং, ইকুইপমেন্ট আর্থিং মানে যে ইকুইপমেন্টটা তুমি ইউজ করছো তার বাইরের কভার থেকে একটা তারকে বার করে মাটিতে ঢুকিয়ে দেওয়া। কি তার? আর্থ ওয়্যার। যদি কোনো রকম ভাবে তার ইনসুলেশন ড্যামেজ হয়ে যায় ভেতরের কোনো তারের, তাহলে সেই তারটা কি হবে, ওর বাইরের কভারের সঙ্গে থেকে যাবে, এবং যে পার্সন, যে মানুষটা ওই জিনিসটাকে অপারেট করছে, সে যদি ওর গায়ে হাত দেয়, তাহলে কি হবে, তার বডির মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে। যদি কখন ফ্লো করবে, যদি আরেকটা যে আর্থিং আছে সিস্টেম আর্থিং, মানে যে প্লাগে কানেক্টেড আছে মোটরটা, সেই প্লাগের আর্থিংটা যদি খারাপ হয়ে যায় তখনই কিন্তু তার বডির মধ্যে দিয়ে ফ্লো করবে, নাহলে কিন্তু প্লাগের আর্থিং দিয়ে চলে যাবে। এবার ডবল আর্থিং রাখা হয়, যদি ওটা খারাপ হয় তাহলে কি হবে, এই ইকুইপমেন্ট আর্থিং মানে কি, ওই বডিটার সঙ্গে যে তারটা লাগানো আছে সেটাও একটা আর্থ ওয়্যার এবং সেটাও মাটিতে ঢোকানো আছে, তার রেজিস্ট্যান্সটা অনেকটা কম আমার বডির রেজিস্ট্যান্সের থেকে। তাহলে আমার বডি যদি ওখানে টাচ হয়, তাহলে আমার বডির মধ্যে দিয়ে লিকেজ কারেন্টটা ফ্লো করবে না। ফ্লো করবে কোথা দিয়ে? ওই ইকুইপমেন্ট যে আর্থিংটা, মানে ওই মেশিন বা ডিভাইস যাই হোক না কেন, তার বাইরে থেকে যে তারটা লাগিয়েছি তার গায়ের সঙ্গে, তার আউটার কভারের সঙ্গে লাগিয়ে, যেটাকে আমি গ্রাউন্ডে ঢুকিয়েছি, সেখান দিয়ে কি হবে, কারেন্টটা। বুঝতে পেরেছো? আমি এটাই বলেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। सर হ্যাঁ सर বলো। আচ্ছা, হ্যাঁ বলো বলো। बोले क्या थोड़ा हिंदी में बता दें, नहीं समझ में आया। हाँ हाँ, हिंदी में बोलना चाहिए, बोलना होगा ना। हाँ क्या नहीं आया। हेलो, ठीक से सुनाई नहीं दे रहा है, बोलो। सर बोले हिंदी में बता दीजिए ना थोड़ा। अच्छा अच्छा ठीक है, हिंदी में। देखो, एक बात क्या होता है, अगर तुम एक मशीन को इंस्टॉल किए हो, तो वो मशीन को जब इंस्टॉल किए हो, अगर मशीन का अंदर का जो कंडक्टर है, मतलब जो वाइंडिंग है, उसमें अगर उसका इंसुलेशन अगर डैमेज होगा तो क्या होगा, उसका जो अनइंसुलेटेड पार्ट और जो डैमेज पार्ट हुआ इंसुलेशन का, वो क्या होगा, उसका बाहर का जो हिस्सा है, मतलब उसका जो बाहर का जो आउटर पार्ट है, योक है, उसके साथ कनेक्टेड हो जाएगा। तो अगर तुम ऑपरेट कर रहे हो मशीन को, तो अगर मशीन में तुम हाथ लगाया तो क्या होगा, तुम्हारे बॉडी के अंदर से वो करंट ग्राउंड में चला जाएगा, इसका मतलब तुम्हें शॉक लगेगा। इसीलिए क्या किया जाता है, दोनों अर्थिंग किया जाता है। अगर देखो, अगर जो मशीन तुमने प्लग में कनेक्ट किए हो, उसी प्लग पॉइंट का जो अर्थिंग है, अगर वो सही है तो कोई दिक्कत नहीं, करंट वहां से फ्लो करेगा, लीकेज करंट। अगर कोई इंटरनल डैमेज हुआ, इंटरनल मतलब उसका जो मशीन है, उसका अंदर का जो हिस्सा है, अंदर का जो इंसुलेशन है, अगर वो डैमेज हो गया, कोई अंदर का वायरिंग का इंसुलेशन, तब जाके क्या होगा, वो लीकेज करंट वो अर्थ वायर से फ्लो करेगा। मतलब जो अर्थ वायर कहाँ पर कनेक्टेड है, वो प्लग पॉइंट पे। अगर सोचो कि वो अर्थ वायर कट गया और वो अर्थ वायर डैमेज हो गया किसी भी तरह से, तो क्या होगा, तब जब तुम उसको ऑपरेट करोगे तो तुम्हारे बॉडी के अंदर से करंट फ्लो करेगा, वो जो लीकेज करंट। इसीलिए क्या किया जाता है, फॉर बेटर प्रोटेक्शन, दोनों दो नंबर, मतलब 2 नंबर्स ऑफ अर्थिंग विल बी प्रोवाइडेड। वहां पर 2 अर्थिंग कनेक्ट किया जाता है, एक तो रहता है जो सिस्टम अर्थिंग, मतलब प्लग पॉइंट के साथ जो कनेक्ट है, और दूसरा वाला कहाँ पर रहता है, वो जो मशीन है और वो जो डिवाइस है, उसका बाहर का जो आउटर कवर है, उसके साथ ऐसे लगा हुआ जाता है, और उसको लेकर कहाँ पर, वो जो ग्राउंड में घुसा दिया गया। तो उसको जब तुम ग्राउंड में घुसाओगे तो क्या होगा, उसका भी रेजिस्टेंस तो कम है, क्योंकि वो भी अर्थ वायर है। तो अगर कोई लीकेज हुआ तो वो लीकेज करंट, वो जो उसका मेटालिक प्लेट में अगर कनेक्टेड हो गया है, उसका अंदर का जो पार्ट जो जिसमें लीकेज हुआ, जिसमें इंसुलेशन डैमेज हुआ, वो अगर उसका मेटालिक पार्ट के साथ कनेक्टेड हो गया, तो क्या होगा, अगर अर्थिंग है, इक्विपमेंट अर्थिंग है, तो वो करंट इक्विपमेंट अर्थिंग से फ्लो करके चला जाएगा ग्राउंड में। जब तुम उसको ऑपरेट करोगे तुम्हें कोई शॉक नहीं लगेगा। इसी को कहता है डबल अर्थिंग। और ये दूसरा वाला जो अर्थिंग मैंने बोला, उसका बाहर का जो हिस्सा है, मतलब बाहर का जो मेटालिक पार्ट है, उसका साथ कनेक्टेड रहता है, उसके हम कहते हैं क्या, इक्विपमेंट अर्थिंग। ठीक है, हेलो, ठीक है, हाँ सर ठीक हाँ समझ में आया है? यस सर। अच्छा अच्छा ठीक है ठीक है, ओके। तो अब देखो, ये सब সিম্বল है, এগুলো দেখো সবাই সিম্বল। দিস আর ভেরিয়াস টাইপস অফ ইলেকট্রিক্যাল সিম্বলস। তোমরা পারলে একটু বড় করে দেখো। একদম ফার্স্ট এরটা দেখো আছে গ্রাউন্ড আর আর্থ ইলেকট্রোড।
ये सब सिंबल एक्चुअली हम जब इलेक्ट्रिकल सर्किट को बनाते हैं मतलब ड्रॉ करते हैं तो उसको कहता है SLD, सिंगल लाइन डायग्राम। और सर्किट डायग्राम भी कभी कभी हम कहते हैं। और जब बहुत बड़ा कोई नेटवर्क रहता है, कोई बहुत बड़ा एक इलेक्ट्रिकल नेटवर्क है, खूब बड़ो कोई इलेक्ट्रिकल नेटवर्क আছে, तो क्या किया जाता है, whenever the network is very big then we have to use the single line diagram SLD। तब सिंगल लाइन डायग्राम ड्रॉ किया जाता है। সিঙ্গেল লাইন মানে একটা লাইন, একটাই লাইন দিয়ে আমরা তিনটে চারটে লাইনকে বোঝাই। তো সেগুলো আঁকার নিয়মগুলো আমরা এক্ষুনি বলবো না, বুঝতেও পারবে না, কারণ আমরা এখানে কোনো ফেজে ঢুকিনি, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, এগুলো ব্যাপারগুলো তোমরা এখনো জানো না। তো সেখানে আমরা বেসিক্যালি কি করি, একটা ইলেকট্রিক্যাল যে প্ল্যান আঁকা হয়, যখন একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একটা প্ল্যান নিয়ে কাজ করতে যায়, তার কাছে কোথাও লেখা থাকে না যে এটা ব্যাটারি, এটা সুইচ, এটা লোড, প্রত্যেকটারই সিম্বল থাকে। এই সিম্বল দেখে তাকে বুঝতে হয় কোথায় কোনটা কানেক্ট করা আছে। যেমন আমি কিছু সিম্পল, মানে এই সিম্বল গুলো খুব কমন, এছাড়াও প্রচুর সিম্বল হয়। তো একদম কমন সিম্বল, যার ফার্স্ট ওয়ান ইজ দা গ্রাউন্ড অর আর্থ ইলেকট্রোড। এটা আর্থিং এর সিম্বল, এটা অ্যান্টেনার সিম্বল, এটা হচ্ছে ব্যাটারি আর সিঙ্গেল সেল। সিঙ্গেল সেল, এখানে যদি আরো অনেকগুলো সেল কানেক্ট করে দিই, দ্যাট ইজ দা ব্যাটারি। এটা হচ্ছে সোর্স, কিরকম সোর্স, ডিসি সোর্স আর কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স ডিসি। এটা হচ্ছে ফিউজ। ফিউজ কেন কানেক্ট করা হয়, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ফিউজ, whenever the overload occurs, ধরো একটা লাইন আছে, সেই লাইনে লোড বেড়ে গেছে, লোড কারেন্ট বেড়ে গেছে, কারেন্ট অনেক কারণে বাড়তে পারে, শর্ট সার্কিটের জন্য কারেন্ট বাড়তে পারে, কিন্তু লিকেজের জন্য কারেন্ট বাড়লে ফিউজ কিন্তু কিছু করতে পারবে না, তখন আর্থ ওয়্যার লাগবে। ধরো আমার বাড়িতে একটা লোড কানেক্ট করা ছিল, লোডটা কোনোভাবে শর্ট হয়ে গেছে, বা ধরো লোড বেড়ে গেছে, তাহলে কারেন্ট বেড়ে যাবে। লোড বাড়া মানে কারেন্ট বাড়া। কেন কারেন্ট বাড়া, আমরা সাপ্লাই দিই কি, আমরা পাওয়ার সাপ্লাই দিই। পাওয়ার সাপ্লাই মানে কি, সিম্পলি ভোল্টেজ ইনটু কারেন্ট। তার সঙ্গে আরেকটা ফ্যাক্টরও গুণ থাকে যেটাকে বলে পাওয়ার ফ্যাক্টর, যেটা এক্ষুনি তোমরা বুঝবে না, ওটা কনস্ট্যান্টই ধরে নেওয়া হয়। তো তুমি ধরে নাও ওটা কনস্ট্যান্ট, তার মানে ভি ইনটু আই, পাওয়ার ইকুয়ালস। এবারে ধরো আমার লোড বেড়ে গেছে, লোড মানে কি, পাওয়ার বেড়ে গেছে। ধরো আমি বাড়িতে আরেকটা বেশি পাওয়ার কানেক্ট করে দিয়েছি, একটা বেশি পাওয়ারের কোনো ওয়াট, বেশি ওয়াটের কিছু কানেক্ট করে দিয়েছি, যেটা আমার কানেক্ট করার কথা নয়। আমার তো বাড়িতে যখন লোড ক্যালকুলেশন করে তারপর তো মিটার লাগানো হয়, লোড ক্যালকুলেশন মানে কত ওয়াটেজ আছে। আমার যদি ওয়াটেজটা কোনোভাবে বেড়ে যায়, তাহলে ওয়াটেজ বেড়ে গেলে কি হবে, সে কি চাইবে, সে আমাকে চাইবে যে ওই পাওয়ারটা সাপ্লাই, না তো সে জ্বলবে না। ধরো একটা বাল্ব, সে তো পাওয়ার সাপ্লাই চাইবে। এবার পাওয়ারের দুটো পার্ট, ভোল্টেজ আর কারেন্ট। ভোল্টেজ তো কনস্ট্যান্ট, ভোল্টেজ সাপ্লাই তো আমাকে যা ইলেকট্রিসিটি বোর্ড দেবে তাই লাগবে, আমি যদি বেশি চাই পারবো না। 230 ভোল্ট তো 230 ভোল্টই আছে। তখন ও কি করবে, লাইন থেকে কারেন্ট বেশি টানবে, তাহলে ভি ইন্টু আই, ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আই বাড়বে। যেই কারেন্টটা বেশি টানবে, এবার আমি যে তারগুলো ইউজ করেছি, मैंने जब जो जो कंडक्टर यूज किया है उसमें, उस वायरिंग में, उसका भी तो एक करंट लिमिट है, मतलब उसका भी तो एक करंट रेटिंग है। उससे ज्यादा करंट अगर फ्लो करेगा वायरिंग से तो क्या होगा, वो करंट वो सॉरी वो जो कंडक्टर वो जल जाएगा। इसीलिए ज्यादा करंट तो हम नहीं फ्लो करवा सकते हैं वो कंडक्टर से, इसीलिए क्या दिया जाता है, फ्यूज। फ्यूज क्या होता है, फ्यूज का रेजिस्टेंस बहुत ज्यादा होता है और इसका मेल्टिंग पॉइंट बहुत लो होता है। ফিউজের কি আছে, রেজিস্ট্যান্স খুব বেশি, মেল্টিং পয়েন্ট লো, মানে ওর মধ্যে দিয়ে কারেন্ট একটুখানি ফ্লো করলে ওটা খুব গরম হয়ে যাবে। রেজিস্ট্যান্স বেশি মানে কি, আর বেশি। আর বেশি মানে কি, তার আই স্কোয়ার আর লসটা বেশি। যখনই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, আর বেশি হওয়ার জন্য কি হবে, ওটা খুব বেশি গরম হয়ে যাবে। তাহলে গরম হয়ে গিয়ে কি হবে, ওটা গলে যাবে, মানে ওর মেল্টিং পয়েন্টটা লো। সো ফর দ্য লো মেল্টিং পয়েন্ট ইট উইল বি মেল্ট and hence it protects the circuit from burning বা protect the network from burning। মানে যদি কারেন্ট আমি পাঠাতাম তাহলে গরম হয়ে তারটা পুড়ে যেত। কারেন্ট পাঠালে কি হবে, আই স্কোয়ার আর লস বাড়বে, তো আইটা যদি বাড়ে তাহলে গরম হবে, হিট প্রডিউস হবে, আই স্কোয়ার আর প্রপোর্শনাল টু এইচ। দেখো এই সব জায়গায় না আই স্কোয়ার আর ব্যাপারটা খুব আসে ইলেকট্রিক্যালে, কারণ আই স্কোয়ার আর লসটা হচ্ছে, বা কপার লসটা, এটা হচ্ছে এটাকে কপার লস বলে, কারণ এটা কন্ডাক্টরের মধ্যে হিট হয় বলে, আর কন্ডাক্টরটা কপারে বানানো হয় বলে এটাকে কপার লস বলা হয়। এটা হচ্ছে একটা বিরাট বড় একটা ডিসঅ্যাডভান্টেজ যে কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে, এই লসটা হওয়া। যাই হোক, তো এটা হচ্ছে আমি এইভাবে ফিউজ কি করে, লাইনকে প্রোটেক্ট করে ফ্রম ওভারলোডিং আর ওভার কারেন্ট। তারপরে যেটা আসছে কি, এটা ফিউজের সিম্বল হলো। নেক্সট আসছে ইন্ডাক্টর। হ্যাঁ বলো বলো বলো। বলছি স্যার, এই যে ফিউজের ভিতরে যে তারটা বাঁকিয়া মানে বাঁকানো থাকে, বাঁকানো থাকে না, ওটা সিম্বলটা ওরকম, ওটা সিম্বলটা ওরকম।
না না মানে কোনাকুনি থাকে আর কি তারটা, ওটা সোজা দেওয়া হয় না কেন? ওটা সোজা কোনো ব্যাপার না, ব্যাপারটা কি জানো, খুব ভালো কোশ্চেন। তুমি যে কোশ্চেন গুলো আচ্ছা তুমি কোশ্চেন আগের দিনও করেছিলে, এই কোশ্চেনটার ইম্পর্টেন্সটা আছে। তুমি সোজা করেও রাখলে খুব যে সমস্যা হবে তা না, কিন্তু বাকি রাখলে একটু সুবিধা। কেন বলো তো, লেন্থ আর বাড়িয়ে দেয় কন্ডাক্টর। লেন্থ বাড়লে কি হয়, রেজিস্ট্যান্স বেড়ে যায়, বুঝেছো? হ্যাঁ আমার স্যার, তো হ্যাঁ স্যার। সাথে উদ্দেশ্যটাই হচ্ছে লেন্থ বাড়ানো, হাই রেজিস্ট্যান্স। অনেক সময় যেটা হয়, আমি তোমাকে একটা কথা বলি, এই কথাগুলো তুমি বলছো আমার খুব ভালো লাগছে, মানে তুমি জিনিসগুলো খুব ভালো অবজার্ভ করো। দেখো, ফিউজ তার কিন্তু নিয়ম হচ্ছে লেড টিন অ্যালয় দিয়ে বানানো, তাই তো? তামা, এই লেড টিন অ্যালয় মানে টিন আর সীসা, এই দিয়ে বানানোর কথা। তো লেড টিন অ্যালয় দিয়ে কোথাও কিন্তু ফিউজ তার আমরা বাড়িতে ইউজ করি না, আমরা সেই কপার তার ইউজ করি, কপার বা অ্যালুমিনিয়াম তার ইউজ করি। লেড টিন অ্যালয় দিয়ে যে ফিউজ তারটা বানানো হতো তার রেজিস্ট্যান্সটা অনেক কম হয়, রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয় এবং মেল্টিং পয়েন্টটা অনেক লো হয়। কিন্তু এবারে আমি যদি ধরো সিম্পল কপার তার ইউজ করি, সেক্ষেত্রে অতটা কম রেজিস্ট্যান্স আমি পাবো না। তার জন্য কি করা হয়, একটুখানি তারটা বেশি নেওয়া হয়, লেন্থটা বাড়িয়ে দেওয়া হয় একটু কোনাকুনি দিয়ে। লেন্থ বাড়িয়ে দিলে কি হয়, শুধু লেন্থ বাড়ানো হয়, দেখবে অনেকটা পেঁচিয়েও দেওয়া হয়। মানে আমি হ্যাঁ চেষ্টা করবো লেন্থটা একটু বেশি রাখার। লেন্থ বেশি রাখলে অটোমেটিক্যালি রেজিস্ট্যান্সটা বাড়বে, কারণ আর ইকুয়ালস টু রো এল বাই এ। ইফ দ্য লেন্থ ইজ ইনক্রিজ দেন রেজিস্ট্যান্স ইজ অলসো ইনক্রিজড। ঠিক আছে? তাতে কি হবে, আমার প্রোটেকশনটা বাড়বে, এই জন্য এটা করা। ভেরি গুড। এবার আসছে ইন্ডাক্টর বা কয়েল। এটা হচ্ছে কয়েল একটা, এই কয়েলের সিম্বল। কয়েলের ফাংশন কি, কয়েল বেসিক্যালি কি করে, ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে। যখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে তখন একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। কিভাবে তৈরি হয় এগুলো পরে বলবো, কিভাবে তৈরি হয় এক্ষুনি বুঝতে পারবে না। আচ্ছা, তারপরে আসছে কি, মোটর। এটা মোটরের সিম্বল। মোটর কিভাবে দেখানো হয়, কানেক্টেড। এটা বাল্ব। বাল্ব না বলে আমরা এটাকে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পও বলতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার কি করে, transformer is a static device which transfer electrical energy from one circuit to another circuit without changing its frequency, and it can step up or step down the voltage. Transformer কি করে, ট্রান্সফরমারের দুখানা সার্কিট থাকে, মাঝখানে একটা ম্যাগনেটিক কোর থাকে। একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে পাওয়ারকে পাঠায়, সেম পাওয়ার কি পাঠায়, শুধু কি করে ভোল্টেজটাকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। ये क्या करता है ट्रांसफार्मर, ट्रांसफार्मर में दो सर्किट रहता है, दो सर्किट के बीच में एक मैग्नेटिक कोर रहता है। दोनों सर्किट में कोई इलेक्ट्रिकल कनेक्शन नहीं है, एक तो कहता है प्राइमरी साइड और दूसरा को कहता है सेकेंडरी साइड। तो प्राइमरी से सेकेंडरी तक ये क्या करता है, पावर को सेंड करता है, मतलब इलेक्ट्रिकल पावर को प्राइमरी से सेकेंडरी तक सेंड करता है। और ये पावर क्या होता है, कांस्टेंट रहता है, पावर कभी चेंज नहीं होता है, पावर और फ्रीक्वेंसी दोनों ही कांस्टेंट रहता है। सिर्फ इसमें क्या होता है, वोल्टेज ज्यादा, वोल्टेज स्टेप अप मतलब क्या होगा, वोल्टेज इंक्रीज करेगा और डिक्रीज करेगा। ठीक है? अगर नंबर ऑफ टर्न्स, देखो यहाँ पर दो टर्न्स दिया है, देखो দুটোর কয়েল আছে, দুটো সাইডে কয়েল এখানে একই রকম দেখানো হচ্ছে সিম্বলে। বেসিক্যালি ট্রান্সফরমারে কি হয়, কোনো একটা সাইডে নাম্বার অফ টার্न्स বেশি হয়, কোনো একটা সাইডে কম হয়। যেদিকে नंबर ऑफ टर्न्स बेसी, जहां पर नंबर ऑफ टर्न्स ज्यादा होगा वहां पर ज्यादा वोल्टेज प्रोड्यूस्ड होगा, जहां पर कम होगा उस पर कम वोल्टेज प्रोड्यूस्ड होगा। ठीक है? ये बेसिक, मतलब ये ट्रांसफॉर्मर का बेसिक प्रिंसिपल मैंने नहीं बोला, ट्रांसफॉर्मर क्या है वो बोला, कैसे ये काम करता है ये अभी नहीं बोला मैंने। सो ये है कि ट्रांसफॉर्मर ये भी एक इलेक्ट्रिकल डिवाइस है, और यू कैन से इट इज द मोस्ट इंपॉर्टेंट इलेक्ट्रिकल डिवाइस। ट्रांसफॉर्मर के अलावा कुछ काम नहीं होगा इलेक्ट्रिकल इंजीनियरिंग में, ट्रांसफॉर्मर सबसे ज्यादा लगता है, इसका जरूरत सबसे ज्यादा है। ठीक है? तो ये ट्रांसफॉर्मर एक स्टैटिक डिवाइस है, इसका इसका एफिशिएंसी भी बहुत ज्यादा है, एफिशिएंसी অনেক বেশি, 95% of efficiency এই ট্রান্সফরমারের। so that is the symbol of transformer, that is the coaxial plug। coaxial মানে কি, যে প্লাগ গুলো কি হয় দুদিক থেকে লাইন বার করা যায়, সেই কোয়াক্সিয়াল প্লাগের মানে প্লাগ পয়েন্টের উপরে দুটো থাকে না, অনেক দিক থেকে বার হয়ে থাকে না মাল্টি, সেটা হচ্ছে কোয়াক্সিয়াল প্লাগ টাইপের। তো এটা বিশেষ সিম্বল কাজে লাগে না। আর একটা যেটা সিম্বল কাজে লাগে, সুইচ। এটা সুইচ, এই সুইচের দুখানা কন্ট্যাক্ট আছে, এটা হচ্ছে আমার ফিক্সড কন্ট্যাক্ট। হ্যাঁ Excuse me, sir. হ্যাঁ, Excuse me, sir. ইয়েস ইয়েস। Sir, means from 3 days I am not well, means I am sick. That's why I am not attending the class.
Why? from 3 days. That's why I'm sick, sir. Okay, okay, okay. I'm not so Okay. well. That's why. Okay, you Sir, can ask what you want to know. no. I want to know, sir. This is from the syllabus, or it is this one also from the what I can say that. This one also a part of basic. This is the basic. Okay, this is a part of basics. Okay. Okay. This You is have not to, the syllabus. but whenever uh, you are in your curriculum, okay, you are following your curriculum, you have to know the basics. Yes, sir. Otherwise you Yes, can't sir. understand. Okay, 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 Yes. okay. So now it is the switch. Eta hocche switch. Thank you. Welcome, welcome. So that is the switch. You can see here two numbers of contact. One is fixed contact, one is that means one is this contact is attached with the this is the normally open type switch. মানে এই কন্ট্যাক্টটা দেখো এরকম কানেক্ট করা আছে এটার সঙ্গে ফিক্সড কন্ট্যাক্ট, আর এটা হচ্ছে কি আছে এই সাইডটা মুভ করছে। That means this contact is normally open at off position, or off position এটা open থাকবে, on করলে কি হবে, that is closed. Now that is the resistor. There's a symbol of resistor. That means resistance. That is the symbol of capacitor, or you can say that is the symbol of polar capacitor. Capacitor. What is capacitor? In a capacitor, there are two metallic plate. There are two metallic plate or part, and between these two part there is a insulator. And माने कि दुखाना मेटालिक प्लेट থাকে তার মধ্যে একটা इंसुलेटर থাকে। इसमें दो मेटालिक प्लेट रहता है और उसके अंदर क्या रहता है, उसके अंदर एक इंसुलेटर रहता है। तो ये क्या करता है, ये वोल्टेज को स्टोर करता है, हाफ सी वी स्क्वायर चार्ज को स्टोर करता है और उसको डिस्चार्ज भी करता है। तो ये है पोलर कैपेसिटर। पोलर कैपेसिटर मतलब इसका जो पोर्शन देखो, जहां पर ये वाला पोर्शन ये है पॉजिटिव पोर्शन और ये है नेगेटिव पोर्शन। मतलब यहाँ पर एक पोल मतलब क्या है, उसका जो पोलरिटी, पोलरिटी का मतलब क्या होता है, पॉजिटिव या नेगेटिव। पोलरिटी माने कि प्लस माइनस। सो इट इंडिकेट्स द पोलरिटी। From this symbol we can see that part is the positive part and that part is the negative part. So that capacitor indicates the where it will be connected from. এটা যদি দেখো দেখা আছে যে এটা দেখে বোঝা যাচ্ছে যে যদি আমি এটা ব্যাটারির সঙ্গে ক্যাপাসিটরটা লাগাই বা এটা সাপ্লাইয়ের সঙ্গে, তাহলে পজিটিভটা কোন দিকে লাগাবো আর নেগেটিভটা কোন দিকে লাগাবো, এটা যে কোনো দিকে লাগাতে পারবো না। কিন্তু যদি এটা দুটো স্ট্রেট হতো তাহলে কি আইদার যে কোনো দিকে আমি লাগাতে পারতাম। যেহেতু এটা পোলারিটি মেনশন করা আছে, দ্যাট ইজ দ্য প্লাস সাইড এন্ড দ্যাট ইজ দ্য নেগেটিভ সাইড or মাইনাস সাইড, সো ইউ হ্যাভ টু কানেক্ট দ্যাট সাইড উইথ দ্য পজিটিভ or phase and that side with the negative or neutral. In case of AC, we can't say plus and minus or positive and negative. You have to say that phase and neutral. So that is the diode. You can see here that is the diode. Diode is nothing but a valve. What is valve? In a valve there is one directional flow will occur. valve কি জিনিস, valve মানে যার মধ্যে দিয়ে একমুখী প্রবাহ হয়। ঠিক আছে, এই একমুখী প্রবাহ যার মধ্যে দিয়ে হয় সেটাকে আমরা valve বলি। তা ডায়োড একটা valve যার মধ্যে দিয়ে একমুখী আমরা প্রবাহ হতে দিই। লাস্ট আসছে কি এলইডি। এলইডি ওটা কি লাইট এমিটিং ডায়োড, যে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য একটা লাইট এমিটস করে। ঠিক আছে, বা একটা লাইট জ্বলে। হ্যাঁ বলো। বলছি স্যার ডায়োডের মাইনাস কোনটা প্লাস কোনটা? মাইনাস প্লাস কিভাবে বুঝবে? আচ্ছা, ডায়োডের হচ্ছে এই দিকটা দিয়ে আমার দেখো, ডায়োডকে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস করা যায়। ডায়োডে যখন তুমি কানেক্ট করবে, কারেন্টটা এই দিক থেকে কানেক্ট ফ্লো করে এই পাশ দিয়ে বেরিয়ে যাবে। তার মানে কি হবে, এটা প্লাস এটা মাইনাস, দ্যাট ইজ দা ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। এদিকটা প্লাস এদিকটা মাইনাস। আর এই যে দেখো ডায়োডের সামনে এই ট্রায়াঙ্গেলটার সামনে একটা এরকম ছোট্ট মতো দাগ দেখানো হচ্ছে, এটা মানেই কি, এটা ভালভ। ভালভ মানে কি একমুখী প্রবাহ হবে যার মধ্যে। ধরো একটা বাড়ির দরজা, দরজা যেদিকে খুললে সেদিকেই যদি বন্ধ হয় তাহলে ওটা হচ্ছে একটা ভালভ। কিন্তু জলের যে ভালভ বলে না, ভালভের মধ্যে দিয়ে জল যাচ্ছে, ভালভটার মানেটা কি, ধরো জলটা যখন বেরিয়ে গেল ওই দিক থেকে আর জলটা ঢুকতে পারবে না, উল্টো দিক থেকে জলের প্রেসার যদি আসে ভালভটা কিন্তু আর খুলবে না, ও বন্ধই থাকবে। একমুখী মানে one directional flow, that is the valve and that is the negative side, this is the and that is the positive side। ঠিক আছে, সেম as এটা হচ্ছে এলইডি।
এটা শুধু কি করবে, লাইট এমিটস করবে। তাই এগুলো হচ্ছে বেসিক কিছু সিম্বলস যেগুলো আমাদের জানতে হবে। এছাড়া আরো অনেক সিম্বল আছে যেগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। আচ্ছা, এবার আসছি 3 পিন সকেট। এখানে দেখো, আমি এখানে একটা ছোট্ট কথা তোমাদের বলে দিই, এটা তোমরা সারা জীবন মনে রাখার চেষ্টা করো, খুব সোজা জিনিস, ওখানে পড়ে বলার কিছু নেই। 3 পিন সকেটে আছে কি, এই উপরেরটা হচ্ছে, আমি বলেই দিচ্ছি, this one is the earth, sorry, this one is the earth, this one is the phase and this one is the neutral। এখানে আমি দেখো বলেই দিলাম তোমাদের, উপরেরটা the upper part is the earth, ऊपर का हिस्सा क्या होता है, ऊपर में जो होल है ये सॉकेट का, ये वाला क्या होता है बोलो, ये अर्थ है। इसको जो दाहिने तरफ का हिस्सा होता है, मतलब ये वाला, ये होता है फेस, ये होता है न्यूट्रल। এখানে যেটা লেখা আছে, the hole in the right for live wire means phase connection and the hole in the left is the neutral। তো এটা মনে রাখবে কি করে, ये अगर ये होता है कैसे। আচ্ছা, কেউ একজন মোবাইলটা অফ করো, সরি মানে মিউট করো একটু। তো এটা আমরা মাথায় রাখবো কি করে, কোনটা আর্থ হবে, কোনটা ফেজ হবে, কোনটা নিউট্রাল হবে। তুমি প্রত্যেককে বলছি, you can imagine your body, so in your body, in your head, which one is most important part in your head? আমাদের মাথার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট কি? Brain, sir. Brain, very good। And what is the function of brain? It can sense। আমি যে হাত দিয়ে একটা কাজ করছি, সেই কাজটা কি করব আমার ব্রেন সেন্স করছে। ধরো একটা কুকুর শুয়ে আছে, এই কুকুরের লেজ ধরে কি আমি টানবো? যদি আমার ব্রেন বলে লেজ ধরে টানতে, তার মানে ব্রেন সেন্স করতে পারছে না। ব্রেন বলবে যে না, ও লেজ ধরে টেনো না, লেজ ধরে টানলেও কামড়ে দেবে। কিন্তু আমার ব্রেন যদি বলে লেজ ধরে টানো, তার মানে আমার ব্রেনটাও কাজ করছে না, ফাংশন। আমরা এটাই বলতে চাইছি যে কোনটা আমার করা উচিত, কোনটা করা উচিত না, এটা সেন্স করছে। হাত দিয়ে কোনোটা তুলবো কিছু, তাহলে আমার কি করছে, নার্ভাস সিস্টেম নিউরনের মাধ্যমে কি করছে, আমাকে সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ এটাকে তোলো। আবার আমি নিউরনের মাধ্যমে সেটাকে যে তুলছি, মানে হাত সেন্স করছে, হাতকে খবর পাঠাচ্ছে ব্রেন, এবং হাত সেই কাজটা করছে। এইটা তো ব্রেনের কাজ, সেন্স করা। এবারে আমাদের দেখো সকেটের ওপরে রয়েছে কি, সকেটের একদম মাথায় রয়েছে আর্থ। So what is the function of earth? Earth is also a sensing मतलब mechanism, सेंसिंग mechanism करता है ये। अगर कोई लीकेज करंट हुआ, तब जाके वो करंट अर्थिंग से फ्लो करेगा, नहीं तो अर्थिंग जब वो सिस्टम ठीक है, मतलब कोई हेल्दी सिस्टम है, whenever the system is healthy, then the earth is not operating। তার মানে কি, আর্থ তো সেন্স করছে যে লিকেজ হয়েছে, এবারে কিন্তু আমাকে ডিভাইসটাকে বাঁচাতে হবে, তার জন্যই আর্থের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। সেরকম ব্রেনও সেন্স করছে যে কুকুরের লেজ ধরে টানবো না আমি, কুকুরটাকে কামড়ে দেবে। তাহলে এটাই হচ্ছে, যেহেতু আমাদের মাথায় ব্রেন থাকে, তাই জন্য এই সকেটের মাথাতে কি রাখা হয়, ওপরটা কি রাখা হয়, আর্থ রাখা হয়। হিউম্যান বডির সঙ্গে তুলনা করে সকেটকে বানানো হয়েছে। তো সকেট ইজ comparable as our human body। And now if you consider yourself as a socket, तुम्ही নিজেকে ভাবো একটা সকেট, अपने आप को सोचो कि तुम खुद एक सॉकेट हो। तो हम लोगों का शरीर का जो बाएं तरफ होता है, बाएं हिस्सा, उसमें सबसे इम्पोर्टेंट ऑर्गन क्या है, बाएं तरफ का हार्ट है, सही है ना? हार्ट আমাদের বাঁদিকে সবথেকে ইম্পর্টেন্ট অর্গান। তাহলে আমরা যদি নিজেদেরকে সকেট ভেবে নিই, দেখো সকেটটা আমাদের সামনে রয়েছে, প্রত্যেকে সকেটে হাত দাও, সকেটের ডান দিকটা, সকেটের যে ছবিটা আছে তার ডান দিকে হাত দাও। তো এই ডান দিকে হাত দেওয়া মানে সকেটের ডান দিকে হাত দিচ্ছ। আর তুমি যদি নিজে সকেট হও, if you are considering that you are a socket, then the right side of operating person যে অপারেট করছে রাইট সাইডটা, এই সকেটের রাইট সাইডটা, সকেটের নিজের কোন দিকে, এটা that is the left side of the socket। তুমি নিজেকে যদি সকেট ভাবো, if you are thought that you are a socket, then your left side is the operating personal right side। is it clear or not? এটা বোঝা গেছে কি? Yes, sir. তার মানে কি, আমাদের বাঁদিকে হার্ট আছে, সকেট হলো বাঁদিকে কি আছে, ফেজ বা লাইভ আছে। হার্টের মধ্যে দিয়ে কি যায়, হার্ট কি করে, বেসিক্যালি হার্ট ব্লাড সার্কুলেশনে সাহায্য করে।
হার্টটা লাভ ডাব করছে বলে ব্লাড সার্কুলেশন হচ্ছে। একই কাজ করছে তো সকেট, এই ফেজের মধ্যে দিয়ে কি আছে, ফেজ আছে বলে কারেন্ট সার্কুলেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে কারেন্ট ইজ দ্য লাইফ পার্ট অ্যান্ড হার্ট ইজ অলসো দ্য লাইফ পার্ট, বিকজ হার্ট ছাড়া আমাদের ব্লাড সার্কুলেশন হতো না। আর ব্লাড সার্কুলেশন না হলে কি হবে, ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন কি করে, অক্সিজেনকে সারা শরীরের মধ্যে ছড়িয়ে দেয়। ক্যারিয়ার অফ দ্য অক্সিজেন ইজ হিমোগ্লোবিন। তার মানে অক্সিজেনই তো আমাদের বেঁচে থাকার মানে সব থেকে ইম্পর্টেন্ট মাধ্যম। ঠিক আছে, তাহলে তাই জন্য কি করা হচ্ছে, একেও ঠিক সকেটের বাঁদিকে রাখা হচ্ছে, মানে আমাদের ডান দিক। আর বাঁদিকটা তো পড়ে রয়েছে, মানে সকেটের ডান দিক মানে আমাদের যেটা বাঁদিক, সেটা একটা পুরোটা নিউট্রাল, ওটা এক্সট্রা। তাহলে এই যে থটটা বা এই যে থিঙ্কিংটা বললাম, এই থিঙ্কিংটা মাথায় রেখেই কিন্তু সকেটকে ডিজাইন করা হয়। সেটা 3 পিন সকেট হতে পারে, 5 পিনে এক্সট্রা হোলটা কেন থাকে, আমি যাতে এটা মানে কি বলবো, আপার ভি হোলটা তো আর্থিং এর জন্যই আছে, আর এখানে দুটো এক্সট্রা থাকে। ঠিক আছে, এটার কারণটা কি, 5 পিন সকেটের কারণটা কি, যদি ধরো ছোট একটা প্লাগ হয়, বড় প্লাগ হয়, বিভিন্ন রকম সাইজ হয়, তো তাতে আমি সবটাই অপারেট করতে পারবো। কিন্তু আমার প্লাগ কোনোদিন তো 5 পিন হয় না, সকেট 5 পিন হয়। আমার প্লাগের মাঝখানে যদি দুটো ডিস্টেন্স যদি বেশি কম হয়, সেক্ষেত্রে বড় বা ছোট হলো দুটোই যাতে অপারেট করা যায়, এছাড়া আর কিছু না। কিন্তু কনসেপ্টটা সেম, 5 পিনেরও যা কনসেপ্ট, 3 পিনেরও তাই কনসেপ্ট। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল স্যার। বলো। বলছি ওই যে স্যার 3 পিন সকেটের বা 5 পিন সকেটের যে উপরে যে আর্থিং এর যে হোলটা, ওটা বড় ওইটা হয়। যদি না ওইটা যদি বাড়িতে যদি আলাদা একটা মানে আর্থিং না করা থাকে, তাহলে ওইটার মধ্যে দিয়ে আর্থিং করতে গেছে। বাড়িতে আর্থিং তো করতেই হয়, ওটা তো আসবে না। তাহলে তোমার যে আর্টওয়্যারটা আছে, দেখবে কখনো সকেট যদি খোলো, অবশ্যই আগে কি বলছি, সকেট বা যা ইলেকট্রিক্যাল জিনিসে হাত দেবে, সবার আগে কিন্তু মেন সুইচ অফ করবে। তোমাদের দেখার দরকার নেই, তোমরা এখন জানো না জিনিসগুলো, দেখার দরকার নেই, আমি বলে দিচ্ছি কি আছে। ওটার পেছনে কি থাকে, একটা আর্টওয়্যারটা যেটা তোমার বাড়িতে আছে সেটা কানেক্ট করা থাকে। যদি কানেকশন না থাকে তাহলে ওটার কোনো ভ্যালু নেই থাকার। যদি তোমার বাড়িতে আর্টওয়্যার না থাকে তাহলে ওইটা রাখা না রাখা সমান। ওটার পেছনে না, ওইটা আর্থের যে তারটা, মানে ওটা কানেক্ট করা থাকে। কানেক্ট করে আর্থিং একটা নিয়ম হচ্ছে ওয়্যারিং এর বাইরের দিক দিয়ে নিয়ে যাওয়া হয়। ওয়্যারিং এর ভেতরে কখনো আর্থিং ওয়্যার ঢুকবে না, আর্থওয়্যার, কারণ ওটা বেয়ার কন্ডাক্টর, আনইনসুলেটেড। ওটাকে নিয়ে গিয়ে গ্রাউন্ডে কানেক্ট করে দেওয়া হয়। ঠিক আছে, যদি আর্থ না থাকে তাহলে ওই বেকার আছে সকেটটা, ওটার কোনো ফাংশনই নেই, মানে আর্থই নেই, শুধু একটা জাস্ট একটা হোল করা আছে। ঠিক আছে, ওইটাই অনেকে জিজ্ঞেস বাড়িতে করছিলাম। স্যার অনেকে বাড়িতে এবারে আর্থে রাখলেও কিন্তু ওখানে কানেক্ট করা থাকে না তো অনেক। কানেক্ট করে না, এটা ভুল করে। কানেক্ট না করলে তো কোনো লাভ নেই আমার। অনেক সময় খুলেও যায়, ওটা একটু মোটা তার হয় তো, অনেক সময় আর্টওয়্যারটা খুলেও যায়। এটা আমার নিজের ক্ষেত্রেই হয়েছে, আর্টওয়্যার খুলে গেছিল, মানে ওটা পেঁচানো থাকে সকেটের পেছনে, ওটা একটু মোটা হয় আর্টওয়্যারটা, যেহেতু জিআই তার হয়, তাই অনেক সময় খুলেও যায়। না লাগালে তো কোনো আমার প্রয়োজনই নেই, আর কি হবে তাহলে, তো লাগাতেই হবে ওখানে। তাহলে নাহলে আর্থিংটা হবে কি করে, লিকেজ কারেন্টটা যাবে কি করে, আমার যে ডিভাইসের মধ্যে লিকেজটা হচ্ছে কারেন্টটা তো তার মধ্যে দিয়েই ফ্লো করবে, করে তো ওই প্লাগের পয়েন্টের মধ্যে দিয়ে গিয়ে গ্রাউন্ডে যাবে। ও যদি যাওয়ার পাথই না পায় তাহলে যেতে পারবে না, তাই না? আর 2 পিন প্লাগ কি, ইন এ 2 পিন প্লাগ দ্য লেফট পিন ইজ ফর লাইভ অ্যান্ড দ্য রাইট পিন ইজ ফর নিউট্রাল। এটি উল্টোটা হবে, আমার সকেটে যেদিকে হবে প্লাগের ঠিক উল্টো দিকে হবে, কারণ প্লাগটা তো সকেটের মধ্যে ঢুকবে। ঠিক আছে, উল্টোটা হবে, মানে এর লেফট সাইডে থাকবে কি, কার কি অনুযায়ী লেফট সাইড, মানে এটার লেফট সাইড মানে কিন্তু এটা অ্যাকচুয়ালি রাইট সাইড, আমরা যারা অপারেট করছি সেই অনুযায়ী লেফট সাইড। তার মানে সকেটের কোন সাইডটা, সকেটে আমরা যেটা অপারেট করছি সেটা রাইট সাইডটা, মানে সকেটের নিজের লেফট সাইড। কিন্তু আমি আমার দিক থেকে ভাবছি, সকেটের রাইট সাইডে যদি লাইট বা ফেজ থাকে, তাহলে অবভিয়াসলি এখানে কোথায় থাকবে সেটা, পিনের বা এখানে যে 2 পিন প্লাগ আছে, 2 পিন প্লাগের কোন সাইডে থাকবে বলো, লেফট সাইডে থাকবে লাইটটা, আর নিউট্রালটা থাকবে রাইট সাইডে। 3 পিন প্লাগও সেম, শুধু ওপরটা আমার আর্থ। তবে আর্থের দেখো যেটা বলছিলাম, লক্ষ্য করে দেখবে, আর্থের এটা দেখো একটু মোটা হয়, দেখতে পাচ্ছ আর্থের যে পিনটা কেন মোটা হয় বলো তো, আর্থ রেজিস্ট্যান্স এক কথা, সব জায়গায় এক কনসেপ্ট, তার এটার ক্রস সেকশন যত মোটা রাখবো তার রেজিস্ট্যান্স তত কম হবে। আর্থে যেহেতু লিকেজ কারেন্টটা আমার ফ্লো করিয়ে দেওয়াই গ্রাউন্ডের মধ্যে দিয়ে উদ্দেশ্য, তাই জন্য আমি সবসময় চাইবো যে পাথের মধ্যে দিয়ে আর্থিংটা হয়েছে সেই পাথের রেজিস্ট্যান্স যেন কম, এই জন্য এই লো রেজিস্টিভ পাথটাকে রাখা হয়।
বা এটার এরিয়া অফ ক্রস সেকশনটা একটু বেশি রাখা হয়। এটা মাল্টি পিন প্লাগ, এই আর কি বলার আছে, দেখতেই পাচ্ছ অনেকগুলো থাকে। কনসেপ্টটা একই, যেখানে অনেকগুলো কানেক্ট করতে হয়, জাস্ট ছবিগুলো দেওয়া রয়েছে, কিন্তু মেন কনসেপ্ট ওইটাই। ল্যাম্প হোল্ডার, ল্যাম্প হোল্ডারের মধ্যেও সেম, একটা সাইডে ফেজ একটা সাইডে নিউট্রাল, এইগুলো হোল্ডারের সেম দেখানো ছবি আছে, এগুলো বোঝার কিছু নেই, ছবিগুলো জাস্ট দেখানো আছে। যার মধ্যে তুমি একটা ল্যাম্পকে কানেক্ট করবে বা একটা লোডকে কানেক্ট করবে। ঠিক আছে, তাহলে এই আমাদের মোটামুটি আলোচনা যা চলছিল সেটা শেষ হয়ে গেল। আমি এই পিপিটিটা দিয়ে দেবো তোমাদের গ্রুপে, ঠিক থ্যাংক আছে? ইউ স্যার। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা আবার, যখন আমাদের ক্লাস হবে তখন আমরা আবার আলোচনা করব ডোমেস্টিক ওয়্যারিং, ওটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের টাইম হয়েও গেছে। স্যার আমাদের কি স্যাটারডেতে করে ছুটি থাকে? এটা তুমি একটুখানি তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা।